আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটির নাম জিনের দুনিয়া। এই গল্পটি নেওয়া হয়েছে ভয়েস অফ নাহিয়ান ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে পেজটিতে ঘুরে আসতে পারেন। পেজের লিংক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আর এরকম গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গল্পটি শুরু করি। সবাই দৌড়ে আসো, বাচ্চাটির লাশ ভেসে উঠেছে, করিমের ছেলের লাশ ভেসে উঠেছে। একজন লোকের চিৎকারে গ্রামের সবাই দৌড়ে আসলেন নদীর পাড়ে। সেখানে এসে সবাই দেখলেন সত্যি পানির ওপর ভেসে উঠেছে একটা বাচ্চার লাশ। আপনারা হয়তো ভাবছেন, নদীতে পানির উপরে বাচ্চার লাশ ভেসে উঠল কিভাবে? শুনুন তাহলে। এই গ্রামের নাম রূপপুর, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুখ নদী। এই নদীর নাম সুখ নদী হলেও কিন্তু সুখের না। এই সুখ নদীর মাঝে এমন একটা জায়গা আছে যেই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এই জায়গায় গ্রামের অনেকেই ডুবে মারা গেছে। গ্রামের মুরব্বীরা বলতো এই জায়গাটায় পানির দেও, মানে জিনেরা থাকে। এই জায়গায় কেউ গোসল করতে বা অন্য কাজে নামলে সে ডুবে মারা যায়। আপনারা হয়তো বলতে পারেন, ডুবে তো মানুষ এমনিও মারা যায়, কিন্তু এই জায়গায় কেউ ডুবে মারা গেলে তার লাশ কেউ খুঁজে পায় না। যে মারা যায় তার লাশ ২-৩ দিন পর আপনা আপনি ভেসে ওঠে পানির উপরে। আজ থেকে ৪-৫ দিন আগের কথা। গল্পর শুরুতে যে বাচ্চাটার কথা বললাম, সে সহ আর এই ২-৩ জন যাদের বয়স ৭-৮ হবে, এরা খেলা শেষে নদীর সেই জায়গায় গোসল করতে যায়। ওরা গোসল করার সময় হঠাৎ করে একটা বাচ্চা পানিতে ডুবে যায়। ওকে দেখে মনে হয়েছিল পানির নিচ থেকে ওকে কেউ টেনে নিয়ে গেছে। এটা দেখে তো বাকি বাচ্চাটা ভয়ে উপরে উঠে দেয় এক দৌড়। ওরা এক দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে ঘটনাটা বলায়। গ্রামের সবাই দৌড়ে এসে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেই বাচ্চাটিকে আর কোথাও পাওয়া যায় না। গ্রামের সবাই মিলে খুঁজে যখন ওকে পাওয়া গেল না, তখন কান্নার রোল পড়ে গেল নদীর পাড়ে। সেই বাচ্চার মা বাবা সহ আরও অনেকে কাঁদতে লাগলো। বাচ্চাটিকে খুঁজে না পাওয়ায় সবাই বুঝে গেল একে আর খুঁজে কোনো লাভ হবে না। এর লাশ ২-৩ দিন পর এমনিতেই ভেসে উঠবে পানির ওপরে। কথা মতো সেটাই হলো। ২-৩ দিন পর এক বিকেলবেলা একজন লোক ওদিক দিয়ে যাওয়ার সময় দেখেন সেই বাচ্চাটির লাশ ভেসে উঠছে। এটা দেখে উনি গ্রামের সবাইকে ডাকায়। গ্রামের সবাই দৌড়ে আসে নদীর পাড়ে। সবার মতো আমিও আসছি নদীর পাড়ে মামার সাথে। আমার নানা বাড়ি এই গ্রামেই। আমি মামার সাথে নদীর পাড়ে আসতে দেখলাম নদীর ঠিক মাঝখানে সেই বাচ্চাটি ভেসে উঠছে। নদীর পাড়ে অনেক লোকের ভিড়। বাচ্চাটিকে দেখে একজন নদীতে লাফ দিয়ে তার কাছে যায় ওকে উপরে নিয়ে আসতে, কিন্তু সেই বাচ্চাটা সেখান থেকে এক চুলও নড়ে না। যে পানিতে নেমেছে বাচ্চাটার লাশ উপরে উঠাতে, সে এত চেষ্টা করছে বাচ্চাটাকে নিয়ে আসার, কিন্তু মনে হচ্ছে বাচ্চাটার লাশ ওখানে আঠার মতো লেগে গেছে। অনেক চেষ্টা করেও যখন বাচ্চাটিকে সেখান থেকে উপরে নিয়ে আসা যাচ্ছে না, তখন একজন মুরব্বি ডাক দিয়ে বললেন, ওকে এখন উপরে তোলা যাবে না, একটু পরে আজান হবে, আজান হলে ওকে ওখান থেকে সরানো যাবে, উপরে তোলা যাবে। মুরব্বির কথাই সেটাই করা হলো। আজানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলেন। এদিকে আমি মামাকে বললাম, মামা, এটা তো অনেক ভয়ঙ্কর দৃশ্য, ওই ছেলেটার লাশ উপরে উঠাতে পারছো না কেন? আমার কথার জবাবে মামা বলল, আর বলো না ভাগিনা, এর আগেও এরকম অনেকবার হয়েছে। বাড়ি যাওয়ার সময় তোমাকে সব খুলে বলবো, এখন চুপ করে দেখো। মামার কথাই সবার মতো আমি অপেক্ষা করছিলাম, কি হয়। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আজানের ধ্বনি ভেসে আসলো। আজান হতেই দুজন নদীতে লাফ দিয়ে সেই ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে নিয়ে উপরে উঠল। বাচ্চা ছেলেটাকে নিয়ে উপরে উঠায় ওর মা বাবা সহ আরও অনেকে কান্না করতে লাগলেন। এদিকে রাতও হয়ে আসছে, এই ভেবে সবাই সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে গ্রামে চলে গেলেন। এদিকে আমিও মামা দুজনে বাড়ির দিকে যাচ্ছি। তখন আমি মামাকে বললাম, আচ্ছা মামা, তুমি না বললা ওইখানে অনেকে ডুবে মারা যায়, তাহলে এই জায়গাটাকে সবাই এড়িয়ে চলো না কেন? আমার কথার জবাবে মামা বললেন, এই জায়গাটা যেমন তেমন জায়গা না রে ভাগিনা, এই জায়গাটা বড়ই অদ্ভুত। রাত হলে নদীর এই জায়গাটায় পানির নিচ থেকে একটা সোনার পুতুল ভেসে ওঠে। এই সোনার পুতুলটা নিতে অনেকেই লোভ করে নদীতে নামলেই সে আর ফিরে আসে না। লোভে পড়ে অনেকেই মারা গেছে এই জায়গায়। মামার কথায় অবাক হয়ে বললাম, কি বলো, সত্যি নাকি সোনার পুতুল ভেসে ওঠে? মামা, হ্যাঁ, আমি নিজেও কয়েকবার দেখেছি। ওগুলো দুষ্ট জিনের কাজ। ওরা লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে ওদের মেরে ফেলে। রাত অনেক হয়ে গেছে, চল তাড়াতাড়ি। মামার কথায় আমি আর কথা না বাড়িয়ে মামার সাথে বাড়িতে চলে গেলাম।
মামা বাড়িতে যাবার পর আমার কৌতূহল কিন্তু কমেনি, বেড়ে গেছে। আমি মনে মনে ঠিক করি রাত গভীর হলে আমি যাব সেই নদীর পাড়ে, আমি দেখব সেই সোনার পুতুলটা কেমন। কথা মতো আমি রাতের খাবার শেষে শুয়ে পড়লাম। আমি কিন্তু ঘুমাইনি। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি আস্তে করে উঠে কোনো সারা শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে। আমি আস্তে করে উঠে কোনো সারা শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে। নিশিরাত, আকাশে সুন্দর চাঁদ উঠছে। চাঁদের আলোতে আমি হেঁটে যাচ্ছি নদীর দিকে। আমি নানা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ পিছনে তাকিয়ে খেয়াল করলাম আমার পিছনে দুটো শেয়াল হেঁটে হেঁটে আসছে। সেই শেয়াল দুটোকে দেখে আমি থেমে যাওয়ায় ওরাও থেমে গেল। ওরা থেমে যাওয়ায় আমি আবারে হাঁটতে লাগলাম। এদিকে শেয়াল দুটো আবারও আমার পিছনে হাঁটতে লাগলো। আমি হাঁটলে ওরাও হাঁটে, আমি থেমে গেলে ওরাও থেমে যায়। সেই শেয়াল দুটোর এমন আচরণে আমি এবার ভয় পেয়ে যাই। একই তো এটা একটা নির্জন গ্রাম, তার উপর আবার আমি একা। এগুলো কি আসলেই শেয়াল নাকি শেয়াল রূপে কোনো জিন? মনের মধ্যে ভয় চলে আসলো মুহূর্তের মধ্যে। আমি শেয়াল দুটোকে দেখে ফোনের লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে পড়লাম, কেননা আমি হাঁটার সময় যদি পিছন থেকে শেয়াল দুটো আক্রমণ করে তখন কি হবে। আমি দাঁড়িয়ে আছে চুপ করে, ওদিকে শেয়াল দুটোও দাঁড়িয়ে আছে আমার পিছনে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে জানি ভেসে আসলো কুকুরের ডাক। কুকুরের ডাক ভেসে আসায় সেই শেয়াল দুটো দৌড়ে চলে গেল পাশে থাকা জঙ্গলের ভিতর। কুকুরের ডাকে শেয়ালগুলা পালানোর পর আমার ভয় কেটে গেল। ওগুলা তাহলে কোনো জিন ছিল না, নর্মাল কোনো শেয়ালই ছিল। যাই হোক, শেয়াল দুটো চলে যাওয়ার পর আমি সেখানে আর দেরি না করে সোজা চলে যাই নদীর পাড়ে, সেই জায়গার কাছে যেখানে পানির উপরে সোনার পুতুল ভেসে ওঠে। আমি সেখানে যাবার পর সেই জায়গা থেকে একটু দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে সেই নদীর দিকে তাকিয়ে রইলাম। এভাবে আমি সেদিকে তাকিয়ে আছি তো আছি। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা কেটে যাওয়ার পর আমি হঠাৎ দেখতে পাই পানির উপর থেকে আস্তে আস্তে একটা আলোর ঝলকানি ভেসে উঠছে। সেই আলোর ঝলকানিটা ভেসে ওঠার পর আমি দেখতে পারি এটা কোনো আলোর ঝলকানি না, এটা সেই সোনার পুতুলটা যেটা থেকে আলো বের হচ্ছে। মামার মুখে এটার গল্প শুনেছি, কিন্তু এখন নিজের চোখে দেখে ভয়ও করছে, ভালোও লাগছে। আমি কোনো সাড়া শব্দ না করে সেখানে চুপ করে বসে দেখছি। আমি আরও দেখলাম সেই সোনার পুতুলটা ভেসে ওঠার একটু পর সেখানে একটা সুন্দর বাচ্চা ভেসে উঠল। বাচ্চাটার মাথায় একটা চকচকে সোনার মুকুট পরা। সুন্দর বাচ্চাও সেই পুতুলটা দেখে আমার কোনো ভয় করেনি। আমার ভয় করে যখন আমি দেখলাম সেই বাচ্চাটির পিছনে ভেসে উঠল দুটো ভয়ঙ্কর জিন। সেই জিন দুটোকে দেখে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করছিল। এদিকে এমন অবস্থায় আমি দেখলাম সেই বাচ্চাটির চারিদিকে পানির ঘুরপাক সৃষ্টি হলো। মনে হচ্ছে পানি বাচ্চাটির চারিপাশে ঘুরছে, আর বাচ্চাটি সেই পুতুলটা নিয়ে খেলা করছে। এমন দৃশ্য দেখার পর আমি আর সেখানে ঠিক থাকতে পারিনি। আমি বুঝতে পারছি আমি যে এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি, এটা যদি ওরা কোনোভাবে বুঝতে পারে তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে। এসব চিন্তা করে আমি সেখান থেকে খুব সাবধানে বের হয়ে এক দৌড়ে নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে এসে রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মামার ডাকে ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যেতে মামা বলে, সর্বনাশ হয়েছে ভাগিনা, তাড়াতাড়ি চল, নদীর পাড়ে যেতে হবে, একটা ঘটনা ঘটছে, সেখানে সবাই আসছে, শুনলাম মেম্বার সাহেবও আসছে সেখানে। মামার কথায় বুকের ভিতর ধুকপুক করে উঠল। আমি তো রাতের বেলা গিয়েছিলাম নদীর পাড়ে, এতে আবার কোনো সমস্যা হলো নাকি? এসব ভাবতে ভাবতে মামাকে বললাম, কি হইছে মামা, নদীর পাড়ে কি হইছে? আমার কথায় মামা বললেন, চল আগে সেখানে গেলে জানতে পারবো। মামার কথায় ভয়ে ওনার সাথে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে যাবার পর দেখলাম অনেক মানুষ জড়ো হয়েছে সেখানে। আমিও মামা সেখানে যাবার পর শুনলাম এক অবাক করা ঘটনা। গতরাতে বাজি ধরে এখানে আসে একটা ছেলেটা এখানে আসার পর আর ফিরে না, এখানেই ডুবে যায়। সেই ছেলের 2 জন বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। ওরা মন খারাপ করে বলেন আসলে ও জিন ভূতে বিশ্বাস করত না, এখানে রাত হলে পানিতে সোনার পুতুল ভেসে উঠে এটাও বিশ্বাস করেনি, তাই ওর সাথে বাজি ধরি। ও এখানে আসে আর পানিতে নেমে সেই পুতুলটা নিতে যায়, সেই পুতুলটা নিতে পানিতে নামার পর ডুবে যায়। আমরা সেখানে যাওয়ার পর আরও জানতে পারি যে ছেলেটা গতরাতে ডুবে গেছে, সে হলো এই মেম্বার সাহেবের ছেলে। মেম্বারের ছেলে ডুবে গেছে, বিষয়টা বুঝতে পারছেন? মেম্বার ছেলেকে হারিয়ে একদম পাগলের মতো ছটপট করছেন। ছেলে পানিতে ডুবে যাওয়ায় ডুবুরিদের নিয়ে আসেন। ডুবুরি আসার পর অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পান না। এমন অবস্থায় গ্রামের একজন মেম্বার সাহেবকে বলেন।
মেম্বার সাহেব, এই ডুবুরিরা কিছুই করতে পারবে না, আপনারা জালাল ডুবুরিকে নিয়ে আসেন। জালাল ডুবুরির কথা শুনে মামাকে জিজ্ঞেস করলাম, মামা, এই জালাল ডুবুরি আবার কে? আমার কথায় মামা বললেন, ভাগিনা, এই জালাল ডুবুরির বাড়ি পাশের গ্রামে। ওনার একটা বিশেষ গুণ আছে, উনি এক ডুবে পানির নিচে 1.5-2 ঘন্টা থাকতে পারে। এই গুণটা উনি এমনি এমনি পাননি। একদিন নদীর পাড়ে সাপরূপে চলাফেরা করার সময় বিপদে পড়ে একটা জিনের বাচ্চা। জালাল ডুবুরি ওই বাচ্চাটিকে বাঁচানোর ফলে জিনেরা ওনার উপর খুশি হয় আর ওনাকে এই বিশেষ গুণটা দান করেন। জিনের গুণ নেওয়ার পর আল্লাহর রহমতে উনি পানির নিচে অনেক সময় ধরে থাকতে পারেন। পানির নিচের কোনো জিন যদি কোনো মানুষকে তাদের কাছে নিয়ে যায়, তাহলে এই জালাল ডুবুরি গিয়ে সেই জিনদের সাথে কথা বলে আর সেই মানুষটিকে জীবিত বা মৃত উদ্ধার করে নিয়ে আসে। মেম্বার সাহেবের কথায় দুজন গিয়ে জালাল ডুবুরিকে নিয়ে আসলেন। জালাল ডুবুরি সেখানে আসায় মেম্বার বললেন, জালাল ভাই, তোমার অনেক নাম ডাক শুনেছি আমি। আমার ছেলেটা এখানে ডুবে গেছে, তুমি একটু ভালো করে খুঁজে দেখবা ভাই। আমি অন্য ডুবুরিদের দিয়ে খুঁজেছি, কিন্তু আমার ছেলেকে কোথাও পাইনি। মেম্বার সাহেবের কথায় জালাল ডুবুরি বললেন, মেম্বার সাহেব, আপনার ছেলে বেঁচে আছে না মারা গেছে সেটা আল্লাহ জানেন। আমি দেখি আপনার ছেলের কোনো খোঁজ পাই কিনা। আপনি চিন্তা করবেন না, আমি নামছি নদীতে। এই বলে জালাল ডুবুরি নদীর হাঁটু পানিতে নেমে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়ে, আল্লাহর নাম নিয়ে নদীতে ডুবু দেয়। জালাল ডুবুরি ডুব দেওয়ার পর ওপরে থাকা আমরা সবাই অপেক্ষা করতে থাকি কি হয় সেটা দেখার জন্য। এইভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় 1 ঘন্টা। 1 ঘন্টা একটা মানুষ কিভাবে পানির নিচে থাকতে পারে এসব ভাবছি আমি। এমন অবস্থায় হঠাৎ করে জালাল ডুবুরি ওপরে ভেসে উঠলেন আর সাথে করে নিয়ে আসে মেম্বার সাহেবের ছেলের লাশ। ছেলের লাশ দেখে মেম্বার সাহেব ও তার স্ত্রী সহ অনেকে কান্না করতে থাকে। এদিকে জালাল ডুবুরি উপরে ওঠার পর গ্রামের অনেকেই জিজ্ঞেস করে, জালাল, তুমি পানির নিচে এতক্ষণ ডুবেছিলে কিভাবে? আর মেম্বার সাহেবের ছেলের লাশই বা পেলে কথায়? গ্রামের অনেকের কথার জবাবে জালাল ডুবুরি একটা অবাক করা কথা বলেন। জালাল ডুবুরি বলেন, আমি যখন পানির গভীরে গিয়ে মেম্বার সাহেবের ছেলেকে খুঁজতে থাকি, তখন হঠাৎ আমি দেখি আমার ডান ও বাম পাশে মাছের মতো দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। ওদের মুখ ছিল বানরের মতো, কিন্তু নিচের দিকে মাছের মতো। এই রকম দুটো অবয়ব আমাকে ধরে পানির আরও গভীরে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ পর আমি এক অজানায় চলে যাই। আমি দেখি পানির নিচে একটা জায়গা, যেখানে যাবার পর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি সেখানে যাবার পর ওখানে অনেক জিনদের দেখতে পাই। ওই জিনদের যে সর্দার, তখন উনি আমাকে বলে, জালাল, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে আমার দেখা। তুমি একদিন আমার ছেলের জীবন বাঁচিয়েছ, তাই আমরা তোমাকে একটা বিশেষ গুণ দিয়েছি। তুমি এখানে কেন আসছো আমি জানি। তুমি ওই ছেলেটাকে নিতে আসছো, তাই না? কিন্তু তুমি তো ওকে নিয়ে যেতে পারবে না। ও অনেক লোভী। ও আমাদের পূর্বপুরুষের সম্পদ ওই সোনার পুতুলটার উপর লোভ দিচ্ছে। গভীর রাতে ওই নদীর পাড়ে এসে আমাদের সম্পদ সোনার পুতুলটা নিয়ে যেতে চেয়েছে। তাই আমরা ওকে আমাদের কাছে নিয়ে আসি আর ওকে মেরে ফেলি। জিন সর্দারের কথায় আমি ওদের বলি, আপনারা তো ওকে মেরেই ফেলছেন। ওর মা বাবা সহ আরও অনেকে ছেলেটার জন্য কান্না করছে। আপনারা অন্তত ওর লাশটা আমাকে দিয়ে দিন। আমার কথায় তখন জিন সর্দার বলেন, ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। তুমি ছেলেটার লাশ নিয়ে যাও আর সবাইকে বলে দাও এই জায়গায় যেন কেউ গোসল বা অন্য কাজে নেমে আমাদের ডিস্টার্ব না করে, নাহলে তাকে মেরে ফেলবো। জালাল ডুবুরির মুখে কথাগুলো শুনে সবাই অনেক অবাক হয়। আমিও অনেক অবাক হই, কেননা এরকম ঘটনা আমি জীবনের প্রথম শুনলাম। এদিকে মেম্বার সাহেবের ছেলের লাশ নিয়ে তারা চলে যায়। আমিও মামার সাথে ফিরে যাই নানা বাড়িতে। নানা বাড়িতে গিয়ে সেখানে আরও 2 দিন থাকার পর আমি বাড়িতে চলে যাই। বাড়ি যাওয়ার পর আমার বন্ধুদের এই ঘটনা বলায় ওরা অবাক হয়ে বলে, রাসেল, কি বলিস? এটা কি সত্যি ঘটনা নাকি মিথ্যে? বন্ধু রাসেলের কথায় আমি বললাম, আরে মিথ্যে না, আমি নিজে দেখেছি এসব। নদীর ওই জায়গায় রাত হলে সোনার পুতুল ভেসে ওঠে। আরাফাত, নিশাদ, তুই আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলছিস না তো? আমি, না রে ভাই, আমি সত্যি বলছি। রাসেল, আচ্ছা তাই তাহলে চল, আমাদেরকে ওখানে নিয়ে যা, আমরাও দেখব। রাসেলের কথায় ওকে বললাম, এই না, এই কথা ভুলেও মুখে আনবি না, ও জায়গাটা অনেক ভয়ঙ্কর, ওখানে যাওয়া যাবে না। বিউটি, কেন নিশাদ? ওখানে গেলে কি হবে? আমরা শুধু ওখানে গিয়ে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখব, দেখেই চলে আসব। বিউটির কথায় আমি বললাম, কি বলে তুমি কি সত্যি যাবে ওখানে?
হ্যাঁ যাব, তোমার কথা শুনে আমার খুব দেখার ইচ্ছে করছে ওই জায়গাটা। আমি কখনো এসব জিন পরি বা তাদের কোনো কিছু দেখিনি। আমার বাবা একজন কবিরাজ, তবুও আমি এসব কিছু দেখিনি। বিউটির কথায় ওকে বললাম, ঠিক আছে তুমি যেতে চাইছো তাহলে আমি আর কি বলবো, আমি রাজি। আরাফাত, এখন তো রাজি হবাই, জিএফ বলছে, ওর কথা তো ভালো লাগবেই, ওকে তো নিয়ে যেতে মন যাবে। আমি, আরে বিষয়টা তেমন না, তোরা যেতে চাইছিস তাই আর কি রাজি হলাম। তবে আবারও বলছি, জায়গাটা কিন্তু ভয়ঙ্কর, আর আমরা সেখানে দিনের বেলা গেলে কিছুই দেখতে পাবো না, সেখানে রাতে যেতে হবে। আমার কথায় রাসেল, আরাফাত, বিউটি সবাই রাজি হলেন। সবাই রাজি হওয়ায় আমরা ঠিক করলাম আগামীকাল সন্ধ্যায় যাব সেই জায়গায়। সন্ধ্যা হবার আগেই আমরা রওনা করলাম সেই নদীর পাড়ের দিকে। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম নদীর সেই জায়গায়। সেখানে যাবার পর একটু দূরে আমরা অপেক্ষা করতে লাগলাম। ওখানে ঝোপের আড়ালে আমরা বসে আছি। এদিকে রাসেল তখন বললেন, কি রে নিষেধ কই, এখানে তো কিছুই দেখছি না। রাসেলের কথার জবাবে ওকে বললাম, আরে রাত আর একটু গভীর হক, দেখতে পাবি, চুপ করে বসে থাক। আমার কথায় ওরা সবাই চুপ হয়ে রইলেন। এদিকে আরও কিছুক্ষণ পর পানির নিচ থেকে ভেসে উঠল সেই সোনার পুতুলটা। সেই পুতুলটা ভেসে উঠায় রাসেল, আরাফাত, বিউটি সবাই অবাক হয়ে দেখতে লাগলেন। এদিকে সেই সোনার পুতুলটা ভেসে ওঠার একটু পর সেখানে আরও কয়েকটা অবয়ব ভেসে উঠলেন। আমরা দূর থেকে ঝোপের আড়াল থেকে দেখছি এসব। হঠাৎ আমরা দেখলাম নদীর ওপরের তীরে দুটো কালো অবয়ব একটা মেয়েকে টেনে ওই নদীতে নামানোর চেষ্টা করছে। এইসব দেখে আমি বললাম, আরে দেখ ওদিকে কে, ওরা একটা মেয়েকে টেনে পানিতে নামানোর চেষ্টা করছে। আমার কথা শেষ হতে না হতে আরাফাত বলল, আরে বিউটি কোথায়, নিষাদ বিউটি কই? আরাফাতের কথায় পিছনে তাকিয়ে দেখি বিউটি আমাদের সাথে নেই। সর্বনাশ, তাহলে ওই মেয়েটাই বিউটি। এই ভেবে সামনন পেছন না ভেবে ঝোপের আড়াল থেকে বেরিয়ে দৌড়ে সেখানে গেলাম। আমরা সেই অবয়ব দুটো মেয়েটার কাছে যেতে দেখলাম এই মেয়েটা আর কেউ না, এটাই বিউটি। আমরা ওর কাছাকাছি যেতে সেই অবয়ব দুটো বিউটিকে নদীতে নামাতে সক্ষম হয়, আর আমরা কিছু বুঝে ওঠার আগে ওরা বিউটিকে পানির নিচে নিয়ে যায়। আমরা শেষবার শুধু বিউটির একটা কথাই শুনেছি, বিউটি বলছে, নিষাদ বাঁচাও আমাকে। কথাটা বলা শেষ হতেই ও পানির নিচে ডুবে যায়। বিউটি ডুবে যাওয়ার সাথে সাথে সেখানে সব স্বাভাবিক হয়ে যায়। সেখানে কোনো পুতুল বা অবয়ব দেখা যায় না। আমাদের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটায় আমরা যেন পাথর হয়ে গেছি, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। এখন বাড়িতে গিয়ে কি জবাব দেব, বিউটির মা বাবাকে কি বলবো, এসব ভাবতে ভাবতে সেখানে বসে পড়লাম। বিউটিকে এভাবে হারাবো ভাবতে পারিনি। ও পানির নিচে ডুবে যাওয়ায় আমরা সারা রাত নদীর পাড়ে অপেক্ষা করি, কি জানি বিউটির কোনো খোঁজ মেলে কিনা। কিন্তু না, বিউটির কোনো খোঁজ না পেয়ে সকালবেলা বিউটির বাড়িতে খবর দিলাম। এদিকে সকাল হতেই গ্রামেরও অনেকে এসে জড়ো হয়েছে সেখানে। বিউটির মা বাবাকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। ওরা আসায় আমরা সব ঘটনা ওনাকে খুলে বলি। সব শুনে বিউটির মা বাবা আমাদের সাথে অনেক রাগারাগি করে। ওরা বলে, কেন ওদের না জানিয়ে ওটা এখানে নিয়ে আসছি। বিউটি হারিয়ে গেছে, তাই বিউটির বাবা ওই জালাল ডুবুরিকে নিয়ে আসলেন আর অনেক অনুরোধ করলেন। জালাল ডুবুরিকে অনেক অনুরোধ করায় উনি ওনার নিয়ম মোতাবেক নদীতে নেমে পানিতে ডুব দিলেন। উনি ডুব দেওয়ার 1 ঘন্টা পর আবার ওপরে ভেসে উঠলেন। উনি ওপরে ভেসে উঠায় আমার তো অবস্থা খারাপ, কি জানি উনি বিউটির লাশ নিয়ে ফিরে কিনা, এই ভেবে জালাল ডুবুরির দিকে তাকিয়েছিলাম। কিন্তু জালাল ডুবুরি বিউটিকে না নিয়ে একাই ফিরে আসলেন। উনি ফিরে আসায় বিউটির বাবা ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি একা আসলেন যে, আমার মেয়ের কি কোনো খবর পাননি, ও বেঁচে আছে না মারা গেছে? এই বলে বিউটির মা বাবা কান্না করতে লাগলেন। ওদের কান্না দেখে জালাল ডুবুরি বললেন, আপনারা কান্না করবেন না, আপনাদের মেয়ে বেঁচে আছে, ও মারা যায়নি। কি, বিউটি মারা যায়নি, বেঁচে আছে? কোথায় ও, আমার মেয়ে কোথাও? বিউটির বাবার কথায় জালাল ডুবুরি বললেন, আমি যখন পানির গভীরে যাই তখন আমাকে একদল জিন ধরে তাদের সর্দারের কাছে নিয়ে যায়। আমি সেই সর্দারকে চিনি, উনিও আমাকে চেনে। আমি সেখানে যাবার পর ওই জিন সর্দারকে বলি, আপনি বিউটি নামের মেয়েটাকে কেন ধরে নিয়ে আসছেন? ওই মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো আপনাদের সোনার পুতুলের কোনো লোভ করেনি,
বা আপনাদের থাকার জায়গা এই নদীতেও নামেনি, তাহলে ওকে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথায় সেই সর্দার বলেন, জালাল, তুমি ভুল ভাবছ। ওই মেয়েটাকে আমি বা আমাদের গোত্রের কেউ ধরে নিয়ে আসেনি। ওই মেয়েটাকে ধরে নিয়ে গেছে ইফরিত গোত্রের জিনেরা। তুমি হয়তো ভাবছ এই পানির নিচে শুধু আমাদের বসবাস। এটা না। তোমাকে যদি সহজভাবে বলি, এটা আমাদের জিনেদের দুনিয়া। এখানে নানা গোত্রের জিনেরা বাস করে। এক এক গোত্রের থাকার জায়গা আলাদা আলাদা। আমরা ওই মেয়েকে ধরে নিয়ে আসিনি। ওই মেয়েটাকে ইফরিত গোত্রের জিনেরা ধরে নিয়ে গেছে। আর ইফরিত গোত্রের জিনেরা অনেক শক্তিশালী, ওদের সাথে আমরা পারবো না। ওরা কেন মেয়েটাকে ধরে নিয়ে গেছে, এর কারণ কি, সেটা আমি বা আমার গোত্রের কেউ বলতে পারবো না। বললে ওদের সাথে আমাদের শত্রুতা শুরু হবে। আমি মেয়েটার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, শুধু এতটুকু বলবো, মেয়েটা মারা যায়নি, ও বেঁচে আছে। জালাল, তুমি আমার পরিচিত, তাই তোমাকে সবটা বললাম। তুমি চলে যাও। ইফরিত জিন্নেদের কাছে তুমি যেও না, ওরা তোমার উপর রেগে তোমার ক্ষতি করতে পারে। তোমার ভালোর জন্য বলছি, তুমি ফিরে যাও। জালাল ডুবুরির মুখে কথাগুলো শুনে আমরা সবাই বেশ অবাক হই। বিউটিকে সেই ইফরিত গোত্রের জিনেরা কেন ধরে নিয়ে যাবে? ওর সাথে ওদের শত্রুতা কিসের? জালাল ডুবুরের কথা শুনে বিউটির মা বাবা কি জানি ভাবতে লাগলেন মনে মনে। ঠিক কিছুক্ষণ পর ওরা চলে গেলেন বাড়িতে। বিউটির মা বাবা বাড়িতে যাবার পর গ্রামের সবাই চলে গেলেন সেখান থেকে। সবাই চলে যাওয়াও, কিন্তু আমি কোথাও যাইনি। আমি তখন জালাল ডুবুরিকে বলি, চাচা, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? আমার কথায় উনি জিজ্ঞেস করায় আমি বললাম, আমি যাব জিনেদের দুনিয়ায়। আমার কথায় উনি বললেন, কি বলো, পাগল হলে নাকি? যাও, বাড়িতে ফিরে যাও, এসব এত সহজ না বাবা। ওনার কথায় আমি ওনার হাত ধরে বললাম, চাচা, আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমার এটা করতে হবে। আমি বিউটিকে ভালোবাসি। ভালোবাসা ছাড়াও ও আমার জন্য এখানে আসছে, আমার জন্য বিপদে পড়ছে। আমি ওকে বাঁচাতে যা হয় করব, এতে আমার মৃত্যু হলে হবে। আপনি দয়া করে আমাকে জিনেদের দুনিয়ায় যাওয়ার জন্য সাহায্য করুন। আমার কথায় অনুরোধে উনি বললেন, আসো, আমার সাথে আসো। এই বলে উনি আমাকেও আমার বন্ধু রাসেল ও আরাফাতকে নিয়ে ওনার বাড়িতে গেলেন। সেখানে যাবার পর উনি বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি যেহেতু এত করে অনুরোধ করছো, আমি তোমাকে আমার পরিচিত জিনেদের সাথে কথা বলিয়ে দেব, পরে ওরা যা হয় করবে। এর বেশি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ওনার কথায় আমি রাজি হলাম। আমি রাজি হওয়ায় উনি বললেন, ঠিক আছে, তোমরা আমার বাড়িতেই থাকো, আর রাতে তোমাকে নিয়ে আমি যাব জিনেদের দুনিয়ায়। দিনের বেলা গেলে নদীর পাড়ে অনেক লোকজন জড়ো হবে, সেজন্য। ওনার কথায় রাজি হয়ে দিনটা ওনার বাড়িতেই কাটিয়ে দিলাম। রাত হতে উনি বললেন, চলো, এখন আমাদের যাবার সময় হয়েছে। জালাল ডুবুরের কথায় আমি রাসেল ও আরাফাতকে জড়িয়ে ধরে বললাম, ভাই, জানি না কি হবে, আমার জন্য দোয়া করিস। আল্লাহর রহমতে আমি যেন বিউটিকে নিয়ে ফিরতে পারি। এই বলে জালাল ডুবুরির সাথে চলে আসলাম নদীর পাড়ে। তারপর যা হলো সেটা পর্ব 2-এ আলোচনা করব ইনশাআল্লাহ। পর্ব 2 পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।